আজ ক্লাস 12 স্টুডেন্টদের আমি আঞ্চলিক ভূগোলের প্রথম যে অধ্যায়টা আছে কৃষিকাজ, সেই অধ্যায়টা শুরু করব। এই অধ্যায়টাও কিন্তু বেশ বড় এবং অনেকগুলো ক্লাস আমি ভাগে ভাগে নিয়ে তোমাদেরকে শেষ করব। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা মনে রাখো, এই কৃষি অধ্যায় থেকে প্রতি বছর কিন্তু একটা 7 নম্বরের কোশ্চেন হবে, ভেঙে ভেঙে আর কি, ডাইরেক্ট 7 নয়। সেই কোশ্চেনের কিন্তু কোনো অথবা থাকবে না, সুতরাং ভালো করে পড়তে হবে, তোমরা নিজেরাই বুঝতে পারছো। তো আজকে আমি যে যে অংশগুলো পড়াবো তোমরা একটু বোর্ডের দিকে দেখবে। প্রথমে আসছি, কৃষিকাজ কাকে বলে। কৃষিকাজ কাকে বলে যাওয়ার আগে, কৃষিকাজ যাকে আমরা ইংরাজিতে বলি এগ্রিকালচার, এই এগ্রিকালচার শব্দটা ল্যাটিন শব্দ, দেখো, এগার আর কালচার। এগার আর কালচার এই দুটো শব্দ থেকেই কিন্তু আমাদের এসছে এগ্রিকালচার শব্দটা, যার বাংলা মানে দাঁড়ায় ভূমি কর্ষণ বা ভূমির পরিচর্যা। এবার আসি, সেই এগ্রিকালচার বা কৃষিকাজ কাকে বলে। জিমারম্যান মত অনুযায়ী, জিমারম্যান হচ্ছে অর্থনৈতিক ভূগোলের জনক। তো জিমারম্যান কি বলেছিলেন? বলছে স্থায়ীভাবে বসবাসকারী মানুষ প্রকৃতিতে উদ্ভিদ ও প্রাণীর জন্ম মৃত্যুকে কাজে লাগিয়ে মানুষ নিজেদের চাহিদা মেটানোর জন্য যে কৃষিজ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করে, মানুষের এই প্রচেষ্টাকে বলা হয় কৃষিকাজ। বোঝা গেছে? তাহলে আবার বলছি, স্থায়ীভাবে বসবাসকারী মানুষ উদ্ভিদ ও প্রাণী জগতের জন্ম মৃত্যুকে কাজে লাগিয়ে নিজেদের চাহিদা মেটানোর জন্য যখন উদ্ভিজ্জ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন শুরু করে, তখন মানুষের এই প্রচেষ্টাকে আমরা বলি কৃষিকাজ। এবার যেটা আসছি, যে আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষি কাকে বলে। কৃষি অনেক ধরনের হয়, কিন্তু তোমাদের সিলেবাসে আছে আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষি কাকে বলে। তো প্রথমে আসি আর্দ্র কৃষি। বলছে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 75 থেকে 100 বা 150 সেমির বেশি, এক এক বইতে এক এক রকম পাবে, 75 থেকে 150 সেমির বেশি হয়, সেই সমস্ত অঞ্চলে কৃষিজাত যে সমস্ত ফসল গড়ে ওঠে তাকে আমরা বলি আর্দ্র কৃষি। তুমি যদি ওয়ার্ল্ডের ম্যাপের দিকে তাকাও তাহলে দেখতে পাবে মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, আমাদের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে কিন্তু এই 100 থেকে 150 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয় যে সমস্ত অঞ্চলে, সেখানে কিন্তু আমরা এই আর্দ্র কৃষি দেখতে পাই। ধান, পাট সবই আর্দ্র কৃষির উদাহরণ। আর শুষ্ক কৃষি হচ্ছে, বলছে যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা খুবই কম, 25 থেকে 50 সেন্টিমিটার, কোনো কোনো বইতে পাবে 10 থেকে 70 সেন্টিমিটারের কম, সেই সমস্ত অঞ্চলে যে কৃষিকাজ হয় তাকে আমরা বলি শুষ্ক কৃষি। অ্যাকচুয়ালি শুষ্ক কৃষি বা খরা সহ্যকারী ফসল। আমাদের ভারতবর্ষের দিকে তুমি যদি তাকাও তাহলে ভারতবর্ষের পশ্চিমের দিকে রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানার কিছু অংশ যেখানে বৃষ্টিপাত খুব কম হয়, সেখানে জোয়ার, বাজরা, রাগি এই ধরনের কিন্তু খরা সহ্যকারী ফসলের চাষ করা হয়। বোঝা গেছে? এবার আসছি ওই শুষ্ক কৃষি ও আর্দ্র কৃষির পার্থক্য। এটা কিন্তু 3 নম্বরের কোশ্চেন হিসাবে আসে। প্রথম পার্থক্য, দুটো কৃষি কাকে বলে সেটা বলবে। দ্বিতীয় পার্থক্য হচ্ছে আর্দ্র কৃষিতে কিন্তু জলসেচের ব্যবহার খুবই সামান্য,
আর শুষ্ক কৃষির ক্ষেত্রে জলসেচের ব্যবহারটা কিন্তু বেশি। 3 নম্বর হচ্ছে আর্দ্র কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও মূলধনের কম ব্যবহার করা হয়। শুষ্ক কৃষিতে কিন্তু আধুনিক প্রযুক্তি এবং মূলধনের পরিমাণটা বেশি। আর আর্দ্র কৃষিতে কিন্তু বছরে মিনিমাম একটা চাষ হয়, দুবারও চাষ হয়, কোনো সময় 3বারও চাষ হয়। কিন্তু শুষ্ক কৃষির ক্ষেত্রে ম্যাক্সিমাম জমিতে একবারই চাষ হয়। তার মানে এক ফসলি কৃষি ব্যবস্থা। আর আর্দ্র কৃষি এক ফসলি, দ্বিফসলি বা বহুফসলীয় হতে পারে। তাহলে পার্থক্যটা তোমরা জানলে। তাহলে কৃষিকাজ কাকে বলে, আর্দ্র কৃষি শুষ্ক কৃষি কাকে বলে এবং তার পার্থক্যটা বললাম। এবার যেটা আসছি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, শস্যাবর্তন, শস্য সমন্বয় ও শস্য প্রগাঢ়তা বা নিবিড়তা। প্রথমে আসি শস্যাবর্তন কাকে বলে, যেটাকে বলা হয় চক্র কৃষি, ক্রপ রোটেশন। বলছে দুটোভাবে হতে পারে। আমরা সাধারণত কৃষিকাজ করি, জমিতে ঢালাও কৃষিকাজ করে যাচ্ছি, যে কৃষিকাজের মধ্যে কিন্তু কোনো বিজ্ঞানসম্মত ব্যবহারটা নেই। তা বলছে যে কৃষি ব্যবস্থায় এক বছরে এক রকমের ফসলের চাষ হতে পারে, অথবা যে কৃষি ব্যবস্থায় একটা বছরকে কতগুলো পর্যায়ে ভাগ করে নিয়ে ভিন্ন ভিন্ন ফসলের চাষ করা হয় বিজ্ঞানসম্মত উপায়ে, সেটাই হচ্ছে আমাদের শস্যাবর্তন। তাহলে একই জমিতে কিন্তু আমরা 2 বা 3 বার চাষ করছি, কিন্তু সেই চাষটা বিজ্ঞানসম্মতভাবে হচ্ছে না। যখন বছরকে কতগুলো পর্যায়ে ভাগ করে ভিন্ন ভিন্ন ফসলের চাষ হবে, অথবা একটা বছরে একটা ফসলের চাষ হবে কিন্তু বিজ্ঞানসম্মতভাবে চাষটা করতে হবে, তখন সেই পদ্ধতিটার নাম হবে শস্যাবর্তন। সেই বিজ্ঞানসম্মত পদ্ধতিটা কেমন, এবার তোমরা একটা ছবি দেখো। বলছে আমি যদি প্রথম বছরে গম চাষ করি, তাহলে সেই জমিতে অবশ্যই দ্বিতীয় বছরে ডাল বা বরবটির চাষ করতে হবে। তৃতীয় বছরে গিয়ে সেই জমিতে চাষ করতে হবে জব বা রাই। চতুর্থ বছরে গিয়ে সেই জমিতে চাষ করতে হবে আলু বা বিট। এই রোটেশনে যদি আমি চাষ করি, তাহলে জমির উর্বরতাটা কিন্তু নষ্ট হবে না, জমির উর্বরতা আপনা আপনিভাবেই ফিরে আসবে। এটা এক ধরনের আমাদের শস্যাবর্তন। এটা সাধারণত বিদেশে হয়, যেখানে জমির পরিমাণ বেশি, জনসংখ্যা কম। কিন্তু আমাদের ভারতবর্ষের মতো দেশে যদি এই শস্যাবর্তন পদ্ধতিতে চাষ করা হয়, তাহলে এই পদ্ধতিতেই চাষ করতে হবে। সেটা কীভাবে হবে, একটা বছরকে কতগুলো ভাগে ভাগ করে নিতে হবে। ধরো আমি যদি একটা জমিতে প্রথম শুরু করলাম গম দিয়ে, তারপর 3-4 মাস পর চাষ করলাম ডাল, তার 3-4 মাস পর চাষ করলাম জব বা রাই, তার 3-4 মাস পরে চাষ করলাম আলু বা বিট। তাহলে একটা জমিকে বছরেরকে কত পর্যায়ে ভাগ করে নিয়ে চাষ করলাম। এটাও কিন্তু শস্যাবর্তন। এটা আমাদের ভারতবর্ষের মতো দেশে বা যে সমস্ত দেশে জনসংখ্যা বেশি, জমি কম, সেখানে একটা বছরে কতগুলো পর্যায়ে ভাগ করে নিয়ে বিজ্ঞানসম্মতভাবে, অর্থাৎ এই প্রসেসে যখন চাষ করা হবে, তখন সেটা হবে শস্যাবর্তন। এই শস্যাবর্তন পদ্ধতিতে তুমি যদি চাষটা করো, তাহলে জমির উর্বরতা নষ্ট হবে না, অনেক দিন জমির উর্বরতা বজায় থাকবে। বোঝা গেছে? নেক্সট হচ্ছে শস্য সমন্বয়। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। শস্য সমন্বয়টা কি বলছে, একটা কৃষি অঞ্চলে, কৃষি প্রধান অঞ্চলে মোট কর্ষিত জমির মানে চাষযোগ্য জমির, তাহলে মোট চাষযোগ্য জমিতে এক বা একাধিক ফসলের চাষ হয়। সেই এক বা একাধিক ফসলের পারস্পরিক বন্টনগত গাণিতিক সম্পর্কটাকে বলা হয় শস্য সমন্বয়। আমি যে কথাটা বললাম, মনে হয় তোমাদের কাছে সেটা ক্লিয়ার হলো না, আবার বলছি। ধরো তুমি যে অঞ্চলে বসবাস করো,
সেই অঞ্চলে মোট 5 হেক্টর জমি আছে। সেই 5 হেক্টর জমিতে কৃষিকাজ করা হয়। সেই 5 হেক্টর জমিতে হয়তো তোমার ধান, গম আর পাটের চাষ করা হলো। এবার তোমার প্রশ্ন হচ্ছে, সেই কৃষি এলাকার মধ্যে কত শতাংশ জমিতে ধান চাষ করা হয়, কত শতাংশ জমিতে গম চাষ করা হয়, আর কত শতাংশ জমিতে পাট চাষ করা হয়। অর্থাৎ জমিতে এই যে শতকরা অনুপাতটা আমাদের দরকার, এটাই হচ্ছে শস্য সমন্বয়। সেই অঞ্চলে কিন্তু আমরা প্রধান শস্য অপ্রধান শস্যের মধ্যে একটা বন্টনগত সম্পর্ক বের করতে পারি। অর্থাৎ আমি আমার একটা কৃষি এলাকায় যে চাষযোগ্য জমিগুলো আছে তার কত শতাংশ জমিতে আমি ধান চাষ করছি। ধরো সেই কৃষি অঞ্চলে 3টে ফসল চাষ করা হয় বছরে, তাহলে সেই বছরে যদি আমি 3টে ফসল চাষ করি, তাহলে সেই 3টে ফসলের মধ্যে কার পার্সেন্টেজ বেশি, অর্থাৎ কোন ফসল বেশি মাত্রায় চাষ করা হয়, তাহলে সেটাকে বের করতে হলে আমার শতকরা ভাগটা বের করতে হবে। সেই জন্য বলছে, আমি যদি 3টে ফসলের চাষ করি, তাহলে কত পার্সেন্ট আমি ধান চাষ করলাম, কত পার্সেন্ট আমি গম চাষ করলাম, কত পার্সেন্ট আমি পাট চাষ করলাম। এই যে শতকরা পরিমাণটা যখন আমরা বের করব, তার মানে আমরা সেখানে বুঝতে পারবো সেই অঞ্চলে কত শতাংশ ধান চাষের জন্য ব্যবহার করছি, গম চাষের জন্য ব্যবহার করছি বা পাট চাষের জন্য ব্যবহার করছি। এই 3টে ফসল বাদে আরও ফসল হতে পারে। অর্থাৎ একটা কৃষি অঞ্চলে মোট কৃষি কর্তৃত বা কৃষিযোগ্য জমিতে কত শতাংশ আমি বিভিন্ন ফসলের জন্য ব্যবহার করছি। এই জন্য বলছে এক বা একাধিক ফসলের পারস্পরিক বন্টনগত একটা গাণিতিক সম্পর্ক, সেটাই হচ্ছে আমাদের শস্য সমন্বয়। অর্থাৎ জমিতে শতকরা পরিমাণ এক একটা শস্যের ক্ষেত্রে, সেটাই হচ্ছে আমাদের শস্য সমন্বয়। এবং এই শস্য সমন্বয়ের মডেলটা বিজ্ঞানী উইভার এই মডেলটা তৈরি করেছিলেন। তার ফলে কিন্তু একটা কৃষি প্রধান অঞ্চলে বা কোনো একটা কৃষি অঞ্চলে শস্যের মানচিত্রটা আমরা বুঝতে পারবো। তাহলে শস্য সমন্বয়ে আবার বলছি, কোনো একটা কৃষি অঞ্চলে মোট কর্ষিত জমির এক বা একাধিক শস্য চাষ করা হয়। সেই এক বা একাধিক শস্য জমিতে কত পার্সেন্ট অধিকার করে আছে, সেই বন্টনগত গাণিতিক সম্পর্কটাই হলো আমাদের শস্য সমন্বয়। কোনো এলাকায় হতে পারে 50% ধান চাষ করা হয়, কোনো এলাকায় হতে পারে 30% গম চাষ করা হয়, আবার 20% পাট চাষ করা হয়। আবার উল্টো হতে পারে, কোনো এলাকায় 50% পাট চাষ করা হয়, 30% গম চাষ করা হয়, 20% ধান চাষ করা হয়। এই যে পার্সেন্টেজের সম্পর্কটা আমি দেখাচ্ছি, এটাই হচ্ছে শস্য সমন্বয়। বোঝা গেল? এবার আসছি শস্য প্রগড়তা বা নিবিড়তা। এবার কি বলছে, কোনো একটা কৃষি অঞ্চলে কৃষি বৎসে ওই জমিতে কটা ফসল ফলানো হয়েছে, সেই ফসলের সংখ্যাটাকে বলা হয় শস্য নিবিড়তা। তাহলে আবার বলছি, কোনো একটা কৃষি অঞ্চলে এক কৃষি বর্ষে একটা নির্দিষ্ট জমিতে কতগুলো ফসল ফলানো হয়েছে, সেই ফসলের সংখ্যাটাই হচ্ছে শস্য নিবিড়তা। তাহলে শস্য সমন্বয় আর শস্য নিবিড়তার মধ্যে ডিফারেন্সটা কি? একটা কৃষি জমিতে কত পার্সেন্ট আমি ধান চাষ করলাম, কত পার্সেন্ট গম চাষ করলাম, এই পার্সেন্টেজ যখন আমাদের আসে তখন সেটা হয় শস্য সমন্বয়। আর একটা কৃষি জমিতে আমি এক বছরে কতগুলো ফসল ফলালাম, সেই সংখ্যাটাই হচ্ছে নিবিড়তা। অর্থাৎ 3টে ফসল ফলালাম, তাহলে সেটা হচ্ছে শস্য নিবিড়তা। আর 3টে ফসলের মধ্যে কত পার্সেন্ট ধান, কত পার্সেন্ট গম, কত পার্সেন্ট পাট, এই যে শতকরা অনুপাতটা যখন দেখাবো তখন সেটা হবে শস্য সমন্বয়। তাহলে শতকরা যখন জমির পরিমাণ দেখি তখন সেটা হয় শস্য সমন্বয়,
আর কোনো জমিতে যখন ফসলের সংখ্যা হিসাব করি তখন হয় শস্য নিবিড়তা বা প্রগড়তা। তাহলে তিনটে জিনিস, শস্যাবর্তন, শস্য সমন্বয় আর শস্য প্রগড়তাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে আধুনিক কৃষির উপকরণ। আমাদের প্রাচীনকালে ভারতবর্ষে যে পদ্ধতিতে কৃষিকাজ করা হতো, বর্তমানে কিন্তু এই কৃষিকাজের অনেক পরিবর্তন হয়েছে। আধুনিক কৃষিতে যে উপকরণগুলো আমরা ব্যবহার করি তোমরা দেখতে পাচ্ছ, সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে জলসেচ। আমরা ভারতবর্ষে এখনও মৌসুমী বায়ুর ওপর নির্ভর করে কৃষিকাজ করি, কিন্তু জলসেচ ব্যবস্থাটার প্রসার ঘটাতে হবে। তাহলে আধুনিক কৃষি ব্যবস্থার একটা উল্লেখযোগ্য উপকরণ হচ্ছে জলসেচ। 2 নম্বর হচ্ছে উচ্চ ফলনশীল বীজ। উচ্চ ফলনশীল বীজে না চাষ করলে এত কোটি মানুষের খাবার কিন্তু দেওয়া যাবে না। একটা শর্ট কোশ্চেন মনে রাখবে, এই উচ্চ ফলনশীল বীজের আবিষ্কর্তা হলেন হেনরি ওয়ালেস। তাহলে উচ্চ ফলনশীল বীজের চাষ করতে হবে, যত উচ্চ ফলনশীল বীজের চাষ করতে পারবে হেক্টর প্রতি উৎপাদন আমাদের বাড়বে। নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে রাসায়নিক সার। রাসায়নিক সার একটা আধুনিক প্রযুক্তির আধুনিক উপকরণ, কিন্তু এর মাত্রা বেড়ে গেলে কিন্তু আবার ক্ষতিও আছে। তারপরে কীটনাশক ওষুধ, ফসল ফলানোর জন্য কীটনাশক ওষুধ আমাদের ব্যবহার করতে হবে। মূলধন, এখন কৃষিতে যত আধুনিক প্রযুক্তি এসছে সেই আধুনিক প্রযুক্তি যদি আমাকে ইউজ করতে হয় তাহলে প্রচুর মূলধনের দরকার, পাশাপাশি দরকার বাজার, কারণ আমি যে চাষটা করব সেই বাজারটা যত প্রসারিত হবে, বেশি হবে, তত কৃষকরা তার কৃষিজাত ফসলের দাম পাবে। নেক্সট হচ্ছে পরিবহন। পরিবহন ব্যবস্থা যত উন্নত হবে কৃষিকাজ তত কিন্তু উন্নত হবে। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের আধুনিক কৃষির উপকরণ। এগুলো ডিটেলস পড়ার দরকার নেই, তোমাদের উচ্চ মাধ্যমিক কোশ্চেন আসে আধুনিক কৃষির উপকরণগুলি কি কি, লেখো 2 বা 3 আসে, জাস্ট নামগুলো তোমরা লিখে দেবে হলো। নেক্সট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি কিভাবে আস্তে আস্তে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি কাকে বলে? বলছে যে কৃষি ব্যবস্থাটায় শুধুমাত্র খাদ্যের জন্য চাষ করা হয়, অর্থাৎ নিজেদের জীবন ধারণের জন্য যে চাষটা করা হয় তাকে আমরা বলি জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। আর যে কৃষিকাজ ম্যাক্সিমামটাই আধুনিক প্রযুক্তি এবং মূলধন প্রয়োগ করে বাণিজ্যের উদ্দেশ্যে চাষ করা হয় সেই কৃষিটাকে বলা হয় বাণিজ্যিক কৃষি। আমাদের ভারতবর্ষে কিন্তু ম্যাক্সিমাম আমরা যে কৃষিকাজ করি সবই কিন্তু জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, কারণ এখানে 121 কোটি ভারতবর্ষের মানুষ 2011 সাল অনুসারে, সেখানে আগে প্রত্যেক পরিবারেরকে আগে খাবার দিতে হবে। সেই জন্য এখানে যে কৃষিকাজ করা হয় নিজের পরিবারের জন্য রেখে দিয়ে উদ্বৃত্ত অংশটাকে বিক্রি করা হয়, সেটাই হচ্ছে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। আর বিদেশে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাণিজ্যের উদ্দেশ্যে বড় বড় হেক্টর জমিতে প্রযুক্তিবিদ্যা এবং মূলধন প্রয়োগ করে চাষ করা হয়, যেটা বাণিজ্যের উদ্দেশ্যে মূলধন ইনকামের উদ্দেশ্যে চাষ করা হয়, সেটাই হচ্ছে বাণিজ্যিক কৃষি। এখন এই জীবিকা সত্তা ভিত্তিক কৃষিটা আস্তে আস্তে কিন্তু বাণিজ্যিক কৃষিতে কনভার্ট হয়ে যাচ্ছে। কেন? এটা 4 নম্বরে কোশ্চেন আসে, তার অনেকগুলো দিক আছে। দেখো, 1 নম্বর হচ্ছে প্রযুক্তি সংক্রান্ত। প্রাচীনকালে আমরা উপায় ছিল না, প্রযুক্তি উন্নত ছিল না, তখন আমাদের ইচ্ছা থাকলেও কিন্তু আমরা বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত করতে পারছিলাম না। কিন্তু আজ আমাদের কাছে প্রযুক্তি এসে গেছে, আজ আমাদের জলসেচ ব্যবস্থাটা আরও বেশি উন্নত হয়েছে। তাহলে এই দুটো প্রযুক্তি সংক্রান্ত উন্নতির জন্য কৃষকরা এখন জীবিকা সত্তা ভিত্তিক থেকে সরে সরে আসতে বাণিজ্যিক ভিত্তির দিকে সরে যাচ্ছে। এটা শুধু প্রযুক্তিগত কারণের জন্য। নেক্সট বলছে অর্থনৈতিক কারণ। আগে কৃষকদের 12 মাস চাষ করতে গেলে টাকা পয়সার দরকার হতো, সেই অর্থনৈতিক সুবিধাটা ছিল না। বর্তমান যুগে সরকার তার নীতি পাল্টেছে, কৃষকদের জন্য বিমার ব্যবস্থা করা হচ্ছে, কৃষকদের জন্য ব্যাংক থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তার ফলে কী হচ্ছে, কৃষকদের আর্থিক স্বাচ্ছন্দ্যটা যদি পায় তাহলে আস্তে আস্তে কিন্তু ওরা সারা বছর চাষ করবে, কারণ কোনো একটা সময় তারা নিজেদের জন্য রেখে দিয়ে বাকিটা বাজারে বিক্রি করার উদ্দেশ্যে চাষটা করবে। 12 মাস চাষ করার সুবিধা পাবে যদি হাতে টাকা থাকে। নেক্সট বলছে কৃষি পদ্ধতির পরিবর্তন। এখন কিন্তু সারা পৃথিবীর পাশাপাশি ভারতবর্ষেও কৃষি পদ্ধতির পরিবর্তন এসে গেছে। এখন কিন্তু আমরা শস্যাবর্তন পদ্ধতিতে চাষ করছি,
পাশাপাশি মিশ্র কৃষির চাষও করছি। এই মিশ্র কৃষি মানে কি? শুধুমাত্র ধান গম পাট এই কৃষিজাত ফসল চাষ করাটাকেই কিন্তু কৃষিকাজ বলা হয় না। হাঁস মুরগির পালন, গৃহপালিত পশুপালন বা মাছ চাষটাকেও বলে কিন্তু কৃষিকাজ বলা হয়। বিদেশে দেখবে হেক্টরের পর হেক্টর জমিতে এই কৃষিজাত ফসলের পাশাপাশি হাঁস মুরগি পশুপালনের চাষও করা হয়। এটাকে একসঙ্গে বলা হয় মিশ্র কৃষি। সেই ব্যবস্থাটাও কিন্তু আমাদের ভারতবর্ষে আস্তে আস্তে চলে আসছে। আরেকটা হচ্ছে সামাজিক কারণ। কৃষকরা কিন্তু বুঝে গেছে যে শুধুমাত্র পরিবারের দিকে তাকালে হবে না, আমাদের আর্থিক স্বাচ্ছন্দ্যও দরকার। সেই জন্য বছরের একটা নির্দিষ্ট সময় ফসলটা চাষ করে পরিবারের জন্য রাখলাম, বাকিটা আমাদের যদি বিক্রি করে কিছু যদি অর্থ আমরা উপার্জন করতে পারি, তাহলে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বা আমাদের জীবনযাত্রার অনেকটা পরিবর্তন হয়ে যাবে। এই মানসিকতারও কিন্তু পরিবর্তন হয়েছে কৃষক পরিবারের মধ্যে। তার ফলে কি হচ্ছে, ওরা আস্তে আস্তে জীবিকা সত্তাভিত্তিক কৃষি থেকে সরে সরে বাণিজ্যিক ভিত্তিক কৃষিতে রূপান্তরিত হচ্ছে। সেই জন্য সেখানে প্রযুক্তি সংক্রান্ত কারণ আছে, অর্থনৈতিক কারণ আছে, কৃষি পদ্ধতির পরিবর্তন এসছে, প্লাস সামাজিক কারণ। এই চারটে কারণের মধ্যে আরও কিছু সাব কারণের ফলে আমাদের জীবিকা সত্তাভিত্তিক কৃষি বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হয়ে গেল। এটা কিন্তু খুব ভালোভাবে করবে, কারণ এটা পরীক্ষায় আসে। নেক্সট হচ্ছে, এটাই লাস্ট, তিনটে কৃষি বিপ্লব। আমাদের 60-এর দশকের আগে ভারতবর্ষে কিন্তু কৃষিতে স্বয়ংসম্পূর্ণ ছিল না। আমাদের খাবারের জন্য বিদেশের ওপর ডিপেন্ড করতে হতো, বিদেশ থেকে আমাদের প্রচুর শস্য আমদানি করতে হতো। তো এই বিশাল একটা ভারতবর্ষের এত একটা লোকসংখ্যা, সেখানে অন্য দেশের ওপর নির্ভর করে থাকতে গেলে কিন্তু সমস্যা। সেই জন্য 60-এর দশকে কৃষিতে বিপ্লব আনার জন্য একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনটাই হচ্ছে আমাদের সবুজ বিপ্লব। কি সেটা? 60-এর দশকে নরম্যান বোরলগের নেতৃত্বে একটা দল আমাদের ভারতবর্ষে আসে। এসে তারা কৃষিতে উন্নতির জন্য 11টা শর্ত দিয়েছিলেন। সেই 11টা শর্ত ভারত সরকারকে দিয়ে বলেছিলেন, এই শর্তগুলো যদি মানা যায় তাহলে ভারতবর্ষ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। তো সেই নরম্যান বোরলগের শর্তগুলো মেনে নিয়ে 60-এর দশকে বিশেষ করে সবুজ বিপ্লবটা হয়েছিল গমের ওপরে। 60-এর দশকে পাঞ্জাব হরিয়ানার ওই বেল্টে কৃষিতে এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যায়, যার ফলে ভারতবর্ষে দেখো এখন খাদ্য ফসলে কিন্তু আমাদের আর বিদেশের ওপর বেশি নির্ভর করে থাকতে হয় না। আমরা এখন খাদ্য ফসলে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। তাহলে 60-এর দশকে কৃষিতে আমূল পরিবর্তনের জন্য যে বিপ্লব হয়েছিল সেটাকেই বলা হয় সবুজ বিপ্লব। সবুজ বিপ্লবটা মেনলি গমের ওপরেই হয়েছিল, আর যে অঞ্চলের ওপর সবথেকে বেশি প্রভাব পড়েছিল তাকে সেই অঞ্চলটা হলো পাঞ্জাব আর হরিয়ানা। এই সবুজ বিপ্লবের অনেক সুফলও আছে, কুফলও আছে। তোমরা 2 বা 3টে করে সুফল কুফল করবে। সুফল কি? ধরো প্রচুর কর্মসংস্থান হয়েছে, ফসল উৎপাদন বেড়ে গেছে, কৃষকদের আছে টাকা এসছে, বা আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে না। কিন্তু কুফলটাও কিন্তু প্রচুর আছে। 1 নম্বর হচ্ছে কুফল হলো, এই সবুজ বিপ্লবের প্রভাব সারা ভারতবর্ষে ছড়ায়নি, কতগুলো অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ পাঞ্জাব হরিয়ানার মধ্যে হয়েছিল। সবুজ বিপ্লবের ফলে কি হয়েছে, অতিরিক্ত মাত্রায় এখন উচ্চ ফলনশীল বীজ, ফসল উৎপাদন বাড়ানোর জন্য আমরা অতিরিক্ত মাত্রায় কীটনাশক সার ব্যবহার করছি। তার ফলে কিন্তু আমাদের মারণ রোগের দিক দেখা দিচ্ছে, যেটা ক্যান্সার রোগ। এগুলো দিক কিন্তু আমাদের কুফল দিক আছে। নেক্সট হচ্ছে আমাদের শ্বেত বিপ্লব। ঠিক একই রকমভাবে 70-এর দশকে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদন বৃদ্ধির জন্য যে বিপ্লব হয়েছিল বা যে আন্দোলন হয়েছিল তাকে বলা হয়নি আমাদের শ্বেত বিপ্লব। এই শ্বেত বিপ্লবকে বলা হয় অপারেশন ফ্লাড। একটা শর্ট কোশ্চেন আসে, অপারেশন ফ্লাড কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? তাহলে দুগ্ধ বা শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত। এই শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ভি কুরিয়েন। আরেকটা আগে বলা হয়নি, সবুজ বিপ্লবের জনক হচ্ছে, পৃথিবীর জনক হলো নরম্যান বোরলগ, আর ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে ডক্টর স্বামীনাথন। শর্ট কোশ্চেনের জন্য মনে রাখবে। আর নীল বিপ্লবের, শ্বেত বিপ্লবের জনক বললাম ভার্গিস কুরিয়েন বা ভি কুরিয়েন। এটা হচ্ছে ভারতের শ্বেত বিপ্লবের জনক, যাকে শ্বেত বিপ্লবের সঙ্গে যে বিপ্লবটা হয়েছিল সেটাকে বলা হয় অপারেশন ফ্লাড। শ্বেত বিপ্লবটা কেন হয়েছিল?
কারণ আমাদের ভারতবর্ষের এই বিশাল লোকসংখ্যা, দারিদ্রতাটা বেশি, প্রত্যেক মানুষের মধ্যে সস্তায় যদি আমরা প্রোটিন জাতীয় খাবার কিছু দিতে পারি তাহলে তারা স্বাস্থ্যে অনেক উন্নত হবে, দারিদ্রতার হাত থেকেও রক্ষা করা যাবে। কিভাবে না, পশুপালন বাড়াতে হবে। গ্রামে যদি পশুপালন বাড়াতে পারি তাহলে কিন্তু আমাদের দুধের উৎপাদনটা বেড়ে যাবে, আর এই দুধের উৎপাদনটা যদি আমরা বাড়াতে পারি তাহলে সস্তায় প্রত্যেক মানুষের মধ্যে দুধ পৌঁছে দিতে পারবো, প্রোটিন জাতীয় একটা খাবার। পাশাপাশি গ্রামের অর্থনীতি চাঙ্গা হবে। তোমরা যদি দেখো ইন্টেরিয়ার গ্রামের দিকে মহিলারা এখন গৃহপালিত পশু পালন করে এবং সমবায় কোথায় সেই দুধগুলো বিক্রি করে তাদের হাতে কিন্তু এখন টাকা এসছে। এবং এই দুগ্ধ বিপ্লবটা হয়েছিল বলেই প্রচুর কর্মসংস্থান হয়েছে, প্রচুর দুগ্ধজাত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ডেভেলপ ঘটেছে এবং গ্রামের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় হয়েছে, কর্মসংস্থানও কিন্তু প্রচুর হয়েছে। পাশাপাশি এটাও মনে রাখবে যে সারা পৃথিবীর মধ্যে কিন্তু সবথেকে বেশি গৃহপালিত পশুর সংখ্যা হচ্ছে আমাদের এই ভারতবর্ষে। এটা কিন্তু এই শ্বেত বিপ্লবের একটা বড় সুফল। আবার পাশাপাশি কিন্তু শ্বেত বিপ্লবের কুফলও আছে। কুফলটা কি, এই শ্বেত বিপ্লবটাও কিন্তু ভারতবর্ষে, সারা ভারতবর্ষে ছড়ায়নি, কিছু কিছু অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। আরও একটা সমস্যা হচ্ছে ভারতবর্ষে যে গৃহপালিত পশুর সংখ্যা বেশি ঠিকই, কিন্তু উন্নত জাতের পশু আমাদের নেই। তার ফলে কি হচ্ছে, দুধের প্রোডাকশান বাড়াতে গিয়ে বড় বড় খাটালগুলোতে ইঞ্জেকশান বা ওষুধ পুশ করা হচ্ছে, সেই দুধেতেও কিন্তু ভেজাল মিশে গিয়ে মানুষের দেহে কিন্তু মারণ রোগের আবির্ভাব ঘটছে। এটাও একটা সমস্যা। আর লাস্ট যে বিপ্লব হলো হচ্ছে নীল বিপ্লব, যার জনক হচ্ছে ডাক্তার অরূপ কৃষ্ণান। এই নীল বিপ্লবটা কি, মাছ এবং সামুদ্রিক দ্রব্য উৎপাদন বৃদ্ধির জন্য যে বিপ্লব হয়েছিল সেটাই হচ্ছে নীল বিপ্লব, যার জনক ডাক্তার অরূপ কৃষ্ণান। এই নীল বিপ্লবের ফলেও কিন্তু প্রচুর কর্মসংস্থান হয়েছে, মাছের চাহিদা বেড়েছে, প্রত্যেকটা মানুষের কাছে মাছ পৌঁছে দেওয়া যাচ্ছে। আমরা বাঙালিরা যারা ডাইরেক্ট হয়তো ভাত মাছ খায়, কিন্তু সারা বিশ্বে কিন্তু মাছের একটা চাহিদা আছে, তারা ডাইরেক্ট না খেলেও ইনডাইরেক্টভাবে মাছটা খায়। কিন্তু এই যে মাছের চাহিদাটা প্রচুর আছে, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি অন্ধ্র থেকে মাছটা না আসে তাহলে কিন্তু আমরা প্রতিদিন মাছ পাবো না। তাহলে এই যে মাছের উৎপাদন বাড়াতে হবে, আরও বাড়াতে হবে, কিন্তু এই উৎপাদন বাড়াতে গিয়ে আমাদের সমস্যা কি হচ্ছে, কারণ জলাশয়ের পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে কম জলাশয়ে বেশি মাছ উৎপাদন করাতে গিয়ে কি হচ্ছে, এই মাছেতেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ইঞ্জেকশান বা কেমিক্যাল ইউজ করে দ্রুত মাছের বৃদ্ধি ঘটানো হচ্ছে। তার সেই কুফলও আমরা কিন্তু আমাদের দেহে পেয়ে যাচ্ছি। সুতরাং এই যে তিনটে বিপ্লবের যেমন সুফলও হয়েছে তেমনি কিন্তু কুফলও আছে। আবার বলছি, 60-এর দশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য যে বিপ্লব হয়েছিল তার নাম সবুজ বিপ্লব। 70-এর দশকে